জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্দিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ডাকসু নির্বাচনে ত্রুটিপূর্ণ প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার অফিসে দৌড়ঝাঁপ আর প্রার্থীদের কুশল বিনিময় ও ব্রিফিংয়ে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজ শেষে শহীদুল্লাহ হলে ছাত্রদলের প্রার্থী আদিব সহাবস্থানের আহ্বান জানান। অন্যদিকে ছাত্র শিবিরের ভিবিজিএস প্রার্থীরা জানান তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে বাকশাসের বাকের বলেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা হবে। জুমার নামাজের পর প্রার্থীরা হলে হলে যায় কুশল বিনিময় করছে। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় নানা সমস্যা সমাধানের কথা। বাকশাসের প্যানেলের পক্ষ থেকে ফজলুল হক মুসলিম হলে কুশল বিনিময়ের শেষে জানানো হয় আবাসিক হলে সুশৃঙ্খল ভাবে কাজ চালাবে তারা। শহীদুল্লাহ হলে কুশল বিনিময় শেষে ছাত্রদলের ডাকসুর প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম জানান, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সকলকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে সহাবস্থানের আহ্বান জানান। বিজয় ৭১ হলে কুশল বিনিময় করে মধুর ক্যান্টিনে কথা বলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় নির্বাচিত হলে বাস সমস্যা নিয়ে চিরস্থায়ী সমাধান করার আশ্বাস দেন তিনি। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। সশরীরে যেটা আমরা বলছি যে ২৬ তারিখের আগে কোনো ধরনের গ্রুপিং করে, মিছিল করে, মিটিং করে, প্রসেশন করে প্রচারণাটা ঠিক হবে না, আচরণবিধি নীতি পড়বে। আমরা কালকে অলরেডি নোটিশ করেছি, কালকে রাত্রে আপনারা দেখেছেন। পরপর আমরা অনেকগুলো নোটিশ করে দিছি আচরণবিধি মেনে চলার জন্য। আর কি কি করবেন না সেটাও আমরা বলে দিয়েছি। প্রতিটা হলে একটি ডাক্তার, এমবিবিএস মেডিকেল ডাক্তার, যাকে যেন মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ আমরা দেখেছি মেয়েদের হলগুলোতে বিশেষত নানা গাইনি জটিলতায় তারা ভোগেন। তো এই বিষয়গুলো আমাদেরকে যদি তারা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, আমরা সেগুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ। যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব, এমন একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবো এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ। আমাদের কমিটমেন্ট এটা যে আমরা জয়ী হই বা না হই, আমাদের সক্ষমতার বিচারে যে কাজ সেটা আমরা আমাদের অ্যালামনাইকে কাজে লাগিয়ে করছি। পিআর পদ্ধতি ব্যবহার করা দেশগুলো ভালো নেই। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এই পদ্ধতি ব্যবহার হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জাহিদ বলেন, গেল ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন বিলম্বিত হলে পালিয়ে যাওয়া স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। স্বৈরা সংস্কার কার্যক্রম বিএনপি সর্বপ্রথম শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট জিয়াও বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল। বিএনপি দুর্নীতি দমন কমিশনও প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনকে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১/১১কে বৈধতা দেওয়ার জন্যই আসন ভাগ করে এই নির্বাচন হয়েছিল। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর ৩৬শে জুলাই করেছিলেন? বিগত ১৬ বছরের গুম খুনের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করতেই নির্বাচন চায় বিএনপি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আমরা শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এদের বিচার চূড়ান্ত হবে, আমরা তাদের সঙ্গেই থাকব।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রোক্লেমেশন অনুসরণ করে ঐক্যমতের ভিত্তিতে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার ফান টাউন সম্মেলন কক্ষে এক সমাবেশ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়া সংস্কার কমিটির সদস্য হয়েও পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে একটি গোষ্ঠী দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেন তিনি। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় বলে দাবি করেন তিনি। বলেন, জনগণ পিআর চায় কিনা তা জানতে সরকার গণভোট করতে পারে। সংস্কার এবং বিচার নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তী সরকার করেছিল তা তারা ভঙ্গ করেছে মন্তব্য করে তিনি বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন করতে হবে। বাংলাদেশ এই বাংলাদেশকে উপহার দিয়েছে, আমাদের এই ছোট্ট বাংলাদেশের মানচিত্রকে আয়োজন করার প্রত্যেকটি ন্যায়সঙ্গত। ভাই, আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ, ৭১% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালী সরকার কি বলবো, আমরা আর সেই কালো টাকার দৌরত্ব আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব আমরা এবং করতে পারব না ইনশাআল্লাহ। এখন পর্যন্ত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় 23টি দল মতামত দিয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত 16 আগস্ট চূড়ান্ত খসড়া 30টি দল ও জোটকে দেওয়া হয়। 20 আগস্ট জমা দেওয়ার শেষ দিন হলেও 2 দিন সময় বাড়িয়ে 22 আগস্ট পর্যন্ত সুযোগ দেওয়া হয় দলগুলোকে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় 68 দিনের বৈঠকে 84টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন। জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। সে সাথে সনদ সম্পর্কে আদালতের প্রশ্ন তোলা যাবে না, এই অঙ্গীকারেও একমত নয় দলটি। বিএনপি চায় যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিএনপির বিপরীতে অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের ওপরের সনদের প্রাধান্য চেয়েছে, তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য এই তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে তারা। শেখ হাসিনার অডিও বা ভিডিও বক্তব্য কোনো গণমাধ্যমে সম্প্রচার ও প্রচার করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এক বিবৃতিতে এই বিষয়ে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যম আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রচারে দায়িত্বশীলতা অবলম্বন করতে আহ্বান জানানো হয়। আর বলা হয়, আর যে কোনো বক্তব্য, মন্তব্য বা উস্কানিমূলক বক্তব্য প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণকে বিভ্রান্ত করবে। এক্ষেত্রে আইন অমান্যকারী যে কোনো গণমাধ্যম বাংলাদেশের আইনের অধীনে জবাবদিহির আওতায় আসবে।
অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য ও শিক্ষায় প্রভাব পড়েছে। সংকট সমাধানে তহবিল নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রোস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করেন টম অ্যান্ড্রোস। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সমর্থন দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্ব। এসবে রোহিঙ্গা সংকট সমাধানে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সমাধানের পথ মিলবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সেই সঙ্গে আগামী 2 বছরেই দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জিয়াম কামাল খান। আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স কার্যালয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, 24শে আগস্ট বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতার বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চুক্তি সই হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশ একসাথে কাজ করলে আমদানি ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বাজারে প্রবেশ সহজ হবে। এছাড়া সুযোগ তৈরি হবে কৃষি, আইসিটি, চামড়া, ফুড ম্যানুফ্যাকচারিং, আইসিটি সহ বিভিন্ন খাতে। The joint venture collaborations in between our business community is very important. Already we have more than 10 delegations have come to Bangladesh, and we have identified them 4 to 5 months back that which sectors they should be coming in. They should be coming very focused, and there are still more delegations to come in. পাকিস্তানি প্রতিপক্ষ ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা, এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। এছাড়া সাদাপাথর পর্যটন স্পটকে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরায় নজরদারিতে আনা হবে বলে জানান তিনি। শুক্রবার সিলেটের ফোলাগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে কথা বলেন জনপ্রশাসন সচিব। এ সময় সঙ্গে ছিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। পাথর প্রতিস্থাপনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি না হলেও কিছুটা যাতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা অব্যাহত রাখা হবে। এদিকে সিলেটের সকল পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম। এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদাপাথর, জাফলং, বিছারাকান্দি, রাতারগুল, এই যে কয়টা আছে এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আছে, যেখানে রাস্তা ভালো নাই, রোডস এন্ড হাইওয়েকে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট। আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। সবাই এখন অ্যাক্টিভ একসাথে হয়ে আসছে। আর যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না। যে পাথরগুলি লুট হয়ে গেছে, সেইগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সহ পার্শ্ববর্তী এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সাগর উত্তাল হয়ে ওঠায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরেছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার। নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে
ইমরানুল হক হিমেল নামে একজন নিহত হয়েছেন। এ সময় গুলি ও অস্ত্রের আঘাতে আহত হন অন্তত 20 জন। শুক্রবার সকালে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত থেমে থেমে সদর উপজেলার বোলাই চৌরাস্তা বাজার এলাকা ও আশপাশে সংঘর্ষ চলে। পুলিশ বলছে, মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রমজানের পক্ষের ইমরানুল হক হিমেল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে রাজনের লোকজন প্রতিপক্ষের 5টি বাড়িতে লুটপাট চালিয়ে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। সকাল 11টার দিকে দুই পক্ষ এমদাদ আর রাজনের মধ্যে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত হয়। রাজনের পক্ষে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মেঘনা নদী থেকে সাংবাদিক বিফুর রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে মুন্সিগঞ্জের চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। কলাগাছিয়া নৌপুলিশ পাড়ের পরিদর্শক আবু সালেহ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা মরদেহটির নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক বিভুর রঞ্জন সরকারের বলে চিহ্নিত করেছে। তারা জানায়, এই পুলিশ কর্মকর্তা। কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ড ভ্যান চাপায় এক পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পদুয়ার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎই একটি অটোরিকশা ইউটার্ন নিয়ে সামনে চলে আসে। এ সময় লরিটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেট কার ও অটোরিকশার উপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা বাবা ওমর আলী, মা নুরজাহান বেগম এবং তাদের 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা 4 আরোহী আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা ঢাকা থেকে কুমিল্লায় গ্রামের বাড়ি বড়ুয়ায় ফিরছিলেন। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পদুয়ার বাজারে এই ইউটার্নে আগে অনেক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক ও রাহাত নামে আরও 2 জন। ভোরে উপজেলার কাঞ্চননগরে চেঙ্গার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নোমান ও আজাদ নামে 2 যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ভোরে চোর সন্দেহে বেশ কয়েকজন মানুষ 3 যুবককে ধরে ব্রিজের সাথে বেঁধে মারধর করলে মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও 2 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজতে থেকে দুর্জয় চৌধুরী নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হানিফ মিয়া নামে এক এএসআই ও 2 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। বিকেলে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এদিকে ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মরদেহের সুরতহাল করে পুলিশ। শুক্রবার রাত 2টা থেকে 4টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্জয় চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে স্কুল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এনেছিল বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এর প্রেক্ষিতে থানায় গেলে তাকে আটকে রাখা হয়। এদিকে বিকেলে দুর্জয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে চকরিয়ায় বিক্ষোভ করেন স্থানীয়রা।
গাইবান্ধায় তিস্তা নদীর উপর নির্মিত মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পর সেতুর ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনা ঘটেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার এসজিএডির নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, উদ্বোধনের পর দিনই সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার তার রাতেই চুরি করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে ২ থেকে ৩ দিনের মধ্যে আবারও সমস্ত সংযোগ ঠিক করা হবে বলে জানান তিনি। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানান এই প্রকৌশলী। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের দ্বিতীয় জাতীয় কার্নিভাল কালচারাল ফটোগ্রাফি ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঢাকা সেনানিবাসের কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। ৩৫টির বেশি মেডিকেল কলেজের ৪ শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এএফএমসি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাবের পক্ষ থেকে ইন্টার মেডিকেল কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে এই এক্সিবিশন ও প্রতিযোগিতার বিচারক মণ্ডলী হিসেবে ছিলেন দেশখ্যাত ফ্রিল্যান্সার, ফটোগ্রাফার ও আর্টিস্ট। এএফএমসি কালচারাল ও ড্রামা ক্লাবের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ও জুলাই এক্সিবিশন। এই সময় সেরা ১০ শিক্ষার্থীকে দেওয়া হয় পুরস্কার ও বিশেষ সম্মাননা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই ঐক্য ও পুনাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ ওয়াসিমের পিতা শহীদ ফাইসাল ও ইসমামের স্বজনরা। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানে এই ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে আগামীতে কোনো সরকার স্বৈরাচারী হতে না পারে। দেশে গণতন্ত্র ও সাম্যের পথের যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি অবরোধে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে প্রথমবার ঘোষণা দিল জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি। বিশ্বজুড়ে খাদ্য সংকট ও ক্ষুধা পরিস্থিতির নজরদারি করা সংস্থাটি জানিয়েছে, গাজার অন্তত একটি এলাকায় ইতিমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা আগামী মাসের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গাজার প্রায় 1/4 তথা 5,14,000 ফিলিস্তিনি এই মুহূর্তে দুর্ভিক্ষের সম্মুখীন। এসব মানুষের মধ্যে প্রায় 2,80,000 গাজা শহরের উত্তরাঞ্চলে বাস করে, যা গাজা গভর্নেট নামে পরিচিত। আইপিসির এই প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী দুর্ভিক্ষ অঞ্চলের তালিকায় 5 নম্বরে উঠে এলো গাজার নাম। গত কয়েক মাস ধরে ইসরায়েলি অবরোধের জেরে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। সংস্থাটির দেয়া এই খবরে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের উপর আরও চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনের 83% বেসামরিক নাগরিক। ইসরায়েলের গোয়েন্দা ইউনিটের গোপন নথি থেকে বেরিয়ে এসেছে এই তথ্য। ইসরায়েলের +972 ম্যাগাজিন ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে এই অনুসন্ধানের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্য, নাম পরিচয় সহ 8,900 জন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধা নিহতের তালিকা প্রকাশ করা হয়। ওই সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নিহত ফিলিস্তিনের সংখ্যা ছিল প্রায় 53,000, যার অর্থ মাত্র 17% যোদ্ধা হলেও 83% বেসামরিক মানুষ। তবে এই বিষয়ে দ্য গার্ডিয়ান প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেনি ইসরায়েলি সেনাবাহিনী। রাজতন্ত্রের অবমাননা মামলা থেকে অব্যাহতি পেলেন থাইল্যান্ডের এক সময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এর মাধ্যমে থাই রাজতন্ত্রের প্রতি তিনি অনুগত আছেন তা প্রমাণিত হলো। আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও থাই রাজনীতিতে এখনও প্রভাব বিস্তার করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। 2015 সালে আরোপিত নির্বাসনে থাকার সময় দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 2014 সালে তার বোন তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের পেছনে রাজ পরিবারের হাত আছে। এরপরেই তার বিরুদ্ধে মামলা করে রাজ পরিবারের সামরিক বাহিনী, যদিও শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছিল থাকসিন সিনাওয়াত্রা।
5.5 কোটির বেশি মার্কিন ভিসাদারির রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেলে ভিসাদারি ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলেও নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার বাণিজ্যিক ট্রাক চালকদের ভিসা দান স্থগিতের ঘোষণা দেন মার্কো রুবিও। বিদেশিদের জন্য মার্কিন ট্রাক চালকদের জীবিকা নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে চলতি বছর 4 লাখ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে পারে ট্রাম্প প্রশাসন। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য উঠে এসেছে, যেখানে উল্লেখ করা হয় 2023 সালে লন্ডন সফরে স্ত্রীর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিক্রমাসিংহে। ব্যক্তিগত সফরের ব্যয়ভার সরকারি তহবিল থেকে বহন করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিক্রমাসিংহে স্বেচ্ছায় কলম্বোর সিআইডি কার্যালয়ে আত্মপক্ষ সমর্থনে হাজির হতে গেলে গ্রেপ্তার করা হয়। দেশটির নতুন বামপন্থী সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যে দিয়ে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের বিরোধী দলীয় কোনো নেতা, যাকে গ্রেপ্তার করা হলো। শ্রীলঙ্কার রেকর্ড 6 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আইনজীবী বিক্রমাসিংহেকে 2022 সালে দ্বীপরাষ্ট্রটির দুর্বল আর্থিক সংকটের সময় প্রেসিডেন্ট করা হয়। কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটির পাশে গাড়ি বোমা হামলা ও পুলিশ হেলিকপ্টারের ড্রোন হামলা নিহত কমপক্ষে 14 জন। দুটি আলাদা ঘটনায় বেশ কয়েকজন আহতের তথ্য মিলেছে, যদিও হামলা দুটির যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর অ্যান্টুকিয়া ও পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে 2টি হামলা চালানো হয়। হামলাকারীর তথ্যের বিনিময়ে $10,000 পুরস্কারের ঘোষণা দিয়েছে কালি শহরের মেয়র। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর দাবি হামলার পেছনে রয়েছে গেরিলা গোষ্ঠী পার্ক। আগামী বছর কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে দেশ জুড়ে বাড়ছে সন্ত্রাসী হামলা। সবশেষ গেল জুনে বামপন্থী গেরিলাদের বোমা হামলায় কালি শহরে প্রাণ হারান কমপক্ষে 7 জন। Y de manera sistemática. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও তার কট্টর সমালোচক জন বোল্টনের অফিস ও বাড়িতে অভিযান চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় সময় শুক্রবার সকালে জন বোল্টনের ওয়াশিংটন ডিসির কার্যালয় ও ম্যারিল্যান্ডের বাসায় অভিযান চালায় তারা। প্রায় 2 ঘন্টা ধরে চলা তল্লাশি, যদিও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই তার বিরুদ্ধে। 2016 সালে প্রথম মেয়াদের ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর জন বোল্টনের জাতিসংঘে মার্কিন দূত ও পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেন। তবে পরবর্তীতে ট্রাম্পের কট্টর সমালোচক পরিণত হন। তিনি তার প্রকাশিত একটি বইয়ে ট্রাম্পকে দেশ পরিচালনার অযোগ্য বলেও দাবি করেন তিনি। তবে ওভাল অফিসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান জন বোল্টনের ইস্যুতে জড়াতে চান না তিনি। এই ইস্যুতে বোল্টনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তির লক্ষ্যে আলোচনা চালাতে প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও শর্তগুলো ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হতে হবে। একই সঙ্গে শিগগিরই উপত্যকার উত্তর অঞ্চলীয় শহর গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। এর আগে গেল সপ্তাহে কাতার ও মিশরের যৌথ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেয় হামাস। 60 দিনের সামরিক যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মির সঙ্গে 18 জিম্মির মরদেহ ফেরত পাবে ইসরায়েল। বিনিময়ে প্রায় 200 কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিবে নেতানিয়াহুর সরকার। কেনিয়ার মালিন্দি শহরের উপকণ্ঠে অবস্থিত কুয়াবিনজারো গ্রাম থেকে 5টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মরদেহগুলো কোনো রকমভাবে মাটি চাপা দেওয়া ছিল। এই স্থানটি
শাকাহোলা বন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, যেখানে 2023 সালে 4 শতাধিক মানুষকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় এসব হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, এসব ঘটনায় অঞ্চলটিতে এরই মধ্যে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ধারণা, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। গেল জুলাই মাসে কেনিয়ার একটি আদালত জানায়, এই অঞ্চলটি ধর্মীয় সংঘাতে বহু মানুষকে হত্যা করা হয়েছে। এদের অনেককে অনাহারে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে। এবার খেলার প্রসঙ্গ। লিটন দাসকে অধিনায়ক করে শুক্রবার নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির স্কোয়াডে রয়েছে একাধিক চমক। ফিরেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান, তবে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। 3 বছর পর বাংলাদেশ টি-20 দলে ফিরেছেন সোহান। এছাড়াও প্রায় 2 বছর পর আন্তর্জাতিক টি-20-র জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান। মিরাজ ছাড়াও এশিয়া কাপের দলে নেই ওপেনার নাইম শেখ, জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। এশিয়া কাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড বাই হিসাবে থাকছেন মিরাজ। এছাড়াও তালিকায় রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইসকে জুভেন্টাস থেকে 1 বছরের জন্য ধারে দলে ফিরিয়েছে ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট। সত্যসাপেক্ষে আগামী মৌসুমে এই চুক্তি স্থায়ী হতে পারে। 27 বছর বয়সী লুইস গত বছর অ্যাস্টন ভিলা ছেড়ে 43 মিলিয়ন পাউন্ডে 5 বছরের জন্য ইতালিয়ার ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ইংলিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 204 ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। 2023-24 মৌসুমে প্রিমিয়ার লিগে 35 ম্যাচে 9 গোল করেন লুইস। এরপরই লন্ডন ছেড়ে ইতালি পাড়ি জমান তিনি। এর আগে 2017 সালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে আসেন ডগলাস লুইস। 2 বছর ধারে জিরোনাতে খেলার পর অ্যাস্টন ভিলায় যোগ দেন এই ব্রাজিলিয়ান। লুইস ব্রাজিলের জার্সিতে 18 ম্যাচ খেলেছেন এবং 2021 সালে টোকিও অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।